আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। তোমরা সবাই জানো আমরা নবীমা চ্যাপ্টারটি গত ক্লাসে যাবতীয় টপিক শেষ করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং যে কোনো সমস্যা হলে আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করবে। দেখো, আমাদের বইয়ের প্রথম যেই জ্ঞানমূলক প্রশ্নটা আছে সেটা হচ্ছে নৌ বিমা কী। তো এতদিন আমরা সবাই জেনে গেছি নৌ বা সমুদ্র পথে চালিত জাহাজস্থ পণ্য এর মাশুল এবং এই সংক্রান্ত দায় বিষয়ক ঝুঁকি আর্থিকভাবে মোকাবেলার জন্য যে বিমা করা হয় তাকে নৌ বিমা বলে। দেখো, সহজ সুন্দর একটা সংজ্ঞা যে নৌপথে যে জাহাজ চলছে সেই জাহাজের পণ্য এবং এর মাশুল সংক্রান্ত যে ঝুঁকি আছে সেই ঝুঁকিটার দায় এড়ানোর জন্য যে বিমাটা করা হয়েছে সেটাকে আমরা কী বলছি, নৌ বিমা। ঠিক আছে, তো এটা সংজ্ঞাটা দেখো অনেকটাই ইম্পর্টেন্ট। আমাদের এটা 2017-তে এসছে, চিটাগাং বোর্ডে, রাজশাহী বোর্ডে 2017-তে এসছে এবং তোমার ঢাকা বোর্ডে 2016-তে এসেছে। এটা আমার হচ্ছে ওল্ড এডিশনের বই। এটা তোমার 2018-19 বিভিন্ন বোর্ডে এসেছে। কাজ এটা আসলে খুবই তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। তো সবাই মনোযোগ দিয়ে এটা সুন্দর করে পড়ে নেবে। এরপর হচ্ছে যে নৌবিমার স্থলাভিষিক্তকরণ কী। স্থলাভিষিক্তকরণ নীতিটি আমরা প্রত্যেকটা বিমার বেলায় দেখতে পাচ্ছি। তো নৌবিমার ক্ষেত্রে দেখো, নৌবিমার বিমাকৃত সম্পত্তি সম্পূর্ণরূপে ক্ষতিপূরণের বেলায় উক্ত সম্পত্তি যদি কিছু অংশ অবশিষ্ট থাকে বা এত সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তবে তার মালিক হবে বিমা কোম্পানি। একেই নৌবিমার স্থলাভিষিক্তকরণ বলে। ঠিক আছে, তার মানে হচ্ছে যদি নৌবিমাটার ক্ষেত্রে সম্পত্তিটা সম্পূর্ণ ক্ষতি হয় এবং ক্ষতিপূরণ যদি বিমা কোম্পানি করে দেয় তাহলে অবশিষ্ট যে সম্পত্তি রয়ে যাবে তার মালিক হবে হচ্ছে বিমা কোম্পানি। এটাকে আমরা বলছি নৌবিমার স্থলাভিষিক্তকরণ। আচ্ছা মেয়েরা, এরপরে দেখো 3 নাম্বার প্রশ্নটা, নৌবিমার আনুপাতিক সাহায্য কী। আচ্ছা, নৌবিমার আনুপাতিক সাহায্য যদি তোমার একাধিক কোম্পানির নিকট একই বিষয়বস্তু বিমা করা হয়, যদি আংশিক ক্ষতির উদ্ভব হয় এবং একক বিমা কোম্পানি তার ক্ষতিপূরণ করে তবে অন্য বিমা কোম্পানি থেকে সে আনুপাতিক অংশ পায়, একেই নৌবিমার আনুপাতিক সাহায্য বলে। তার মানে হচ্ছে একটি বিমা কোম্পানি থেকে যদি সম্পূর্ণ সাহায্যটা ক্ষতিগ্রস্ত যে হয়েছে সে নিয়ে নেয় তাহলে পরবর্তীতে অন্য বিমা কোম্পানির থেকে যেই কোম্পানিটি ক্ষতিপূরণ করছে সে তোমার আনুপাতিক অংশটা বুঝে নেবে। এটাকে আসলে আমরা কী বলছি, নৌ বিমার আনুপাতিক সাহায্য। দেখো আবার দেখো, একাধিক বিমা কোম্পানির নিকট একই বিষয়বস্তু বিমা করা হলে যদি আংশিক ক্ষতির উদ্ভব হয় এবং একক বিমা কোম্পানি তার ক্ষতিপূরণ করে দেয় তবে অন্য বিমা কোম্পানি থেকে সে আনুপাতিক অংশ পায়, একে নৌবিমার আনুপাতিক সাহায্য বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তখন আমি ভেতরে বুঝে এসেছি আনুপাতিক সাহায্য। তো হচ্ছে একটা সম্পত্তি যদি একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করা হয় এবং কোনো ক্ষেত্রে যদি একটা বিমা কোম্পানি তোমার ক্ষতি হলে বিমা দাবিটা পরিশোধ করে দেয় তখন যেই কোম্পানিটা তার সবার দাবি সে পরিশোধ করে দিল, পরবর্তীতে সে আনুপাতিক হারে অন্য কোম্পানি থেকে অর্থটা আদায় করে নেবে। এটাকেই বলছি আমরা আনুপাতিক সাহায্য। নৌবিমা অব্যক্ত সত্ত্ব কী। নৌবিমার স্বীকৃতিতে লিখিতভাবে উল্লেখ করা হয়নি অথচ আইন অনুযায়ী পালনও এমনই সত্যকেই বলা হচ্ছে নৌবিমার অব্যক্ত সত্ত্ব। মানে চুক্তিতে লিখিতভাবে উল্লেখ নাই কিন্তু তোমার আইন অনুযায়ী পালন করতে হবে, এমন সত্যকে আমরা বলছি অব্যক্ত সত্ত্ব। এরপরে দেখো, জাহাজ বিমা কী। নৌপথে কারণে নৌবিপদের কারণে জাহাজের সম্পূর্ণ বা আংশিক ক্ষতি আর্থিকভাবে মোকাবেলার জন্য যে বিমা করা হয় তাকে জাহাজ বিমা বলে। তাহলে বুঝতেই পারছো, জাহাজ যে নৌপথে চলাফেরা করছে, তো চলাফেরা করতে যে বিপদসমূহ দ্বারা জাহাজটা ক্ষতিগ্রস্ত হতে পারে তা আর্থিকভাবে মোকাবেলা করার জন্য যে বিমাটা করা হচ্ছে তাকে আমরা আসলে কী বলছি, জাহাজ বিমা। তো অনেক মেয়েরাই পরীক্ষার সংজ্ঞাটা লিখে দাও, জাহাজের জন্য যে বিমা করা হয় সেটা জাহাজ বিমা। তো জিনিসটা কি হবে বলো? কখনোই হবে না। আমাদেরকে সুন্দর করে এই বিষয়টা আনতে হবে, জাহাজের সম্পূর্ণ বা আংশিক ক্ষতি আর্থিকভাবে মোকাবেলা করার জন্য। এই যে আর্থিকভাবে মোকাবেলা, এই শব্দটা অবশ্যই আমাদের খাতায় থাকা লাগবে। আর্থিকভাবে মোকাবেলা করার জন্য যে বিমাটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে জাহাজ বিমা।
আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাচ্ছি 6 নাম্বারটাতে। দেখো 6 নাম্বারে আছে হচ্ছে আমাদের পণ্য বিমা। নৌ বিপদের কারণে জাহাজস্থ মালামাল সম্পূর্ণ বা আংশিক ক্ষতি হলে আর্থিকভাবে মোকাবেলা করার জন্য যে বিমা করা হয় তাই পণ্য বিমা। মানে জাহাজ বিমার পণ্য বিমার মধ্যে কোনোই তফাৎ নাই সংঘাতে, শুধু এক জায়গায় জাহাজ ইউজ হবে, আরেক জায়গায় হচ্ছে পণ্য। ঠিক আছে, তার মানে একটা দিয়ে আমরা দুইটার সংজ্ঞায় দিতে পারছি। এরপরে 7 নাম্বারটা দেখো, নৌ দায় বিমা। নৌ দায় বিমা কি? নৌ বিপদের কারণে জাহাজ এবং পরিবহন কোম্পানির যদি দায়ের সৃষ্টি হয় তবে ওই দায় থেকে রক্ষার জন্য যে বিমা করা হয় তাকে নৌ দায় বিমা বলে। তাহলে দেখো, নৌ বিপদের কারণে জাহাজ এবং পরিবহন কোম্পানির যদি কোনো দায়ের সৃষ্টি হয়, মানে হচ্ছে যে সেটা অন্য যে কোনো তৃতীয় পক্ষের কারণে বা প্রাকৃতিক হোক অপ্রাকৃতিক কারণে সে দায়ের সৃষ্টি হতে পারে। সেই দায়টা মোকাবেলা করার জন্য জাহাজ এবং পরিবহন কোম্পানি যদি কোনো দায়ের সৃষ্টি হয়, সেটা মোকাবেলা করার জন্য যে বিমা করা হচ্ছে সেটাকে আমরা বলছি নৌ দায় বিমা। এরপরে দেখো, যাত্রার বিমাপত্র বলে কাকে বলে? যাত্রা বিমাপত্র হচ্ছে যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথ উল্লেখপূর্বক সেখানে সৃষ্টি বিপদের কারণে জাহাজস্থ মালামাল ও সংশ্লিষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে যাত্রা বিমাপত্র বলে। মানে এটা নির্দিষ্ট যাত্রাপথ উল্লেখপূর্বক, হয়তো তোমাদের উদাহরণটা মনে আছে, ধরো আমি আমাদের কক্সবাজার থেকে শুরু করে লন্ডন যাচ্ছি, এই যে যাত্রাপথটা আমি উল্লেখ করেছি, সেই যাত্রাপথে যে সমস্ত বিপদ হতে পারে সেই সমস্ত বিপদের কারণে জাহাজস্থ মালামাল এবং সংশ্লিষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণের জন্য যে বিমাটা করা হচ্ছে সেটাকে আমরা বলছি যাত্রা বিমাপত্র। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে সময় বিমাপত্র। সময় বিমাপত্র হচ্ছে যে বিমাপত্রে কোনো নির্দিষ্ট সময় উল্লেখপূর্বক ওই সময়ের মধ্যে সৃষ্ট বিপদের কারণে জাহাজস্থ মালামাল ও সংশ্লিষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়া হয় তাকে হচ্ছে তোমার সময় বিমাপত্র বলে। তো মেয়েরা, সময় বিমাপত্রটা আমরা কি বলছিলাম যে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হচ্ছে। হয়তো সবার উদাহরণটা মনে আছে, ধরো আমরা এই বছরের ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের জন্য যে বিমাটা করছি সেটাকে আমরা বলতে পারি সময় বিমাপত্র। মানে এখানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, সেই সময়ের মধ্যে জাহাজের মালামাল এবং সংশ্লিষ্ট ক্ষতির জন্য এই বিমাটা করা হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের সময় পরে দেখো 10 নাম্বারটা আমাদের মূল্যায়িত বিমাপত্র। 10 নাম্বারটা মূল্যায়িত বিমাপত্র। তো মূল্যায়িত বিমাপত্রটা হচ্ছে তোমার যে নৌ বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে সেই পরিমাণ অর্থ বিমাকৃত অঙ্ক হিসেবে উল্লেখ করা হয় তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। মানে আমরা যেই সম্পত্তিটার বিমা করব সেই সম্পত্তিটা ক্ষতি হলে আমি কী পরিমাণ ক্ষতিপূরণ পাবো সেটা পূর্ব থেকেই আমি নির্ধারণ করে আমি বিমাপত্রে লিখে বা উল্লেখ করে যে বিমাপত্রটা গ্রহণ করবো সেটাকে আমি বলছি মূল্যায়িত বিমাপত্র। আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে 11 নম্বরটা, লয়েডসের বিমাপত্র কি? লয়েডস হচ্ছে একটা বিশ্বের বৃহত্তম নৌ বিমা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটার যে বিমাপত্রগুলো ইস্যু করে তাকে আসলে লয়েডসের নৌ বিমাপত্র বলে। দেখো, বিশ্বের বৃহত্তম নৌ বিমা প্রতিষ্ঠান লয়েডস কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত বিমাপত্রকে লয়েডসের বিমাপত্র বলে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে লয়েডসের বিমাপত্রটা কি। এটা কি? যে এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ বিমা কোম্পানি লয়েডসকৃত ইস্যুকৃত বিমা কোম্পানিটা যে বিমা সেটাকে আমরা বলছি লয়েডসের বিমাপত্র। এরপরে দেখো মেয়েরা, আমাদের 11 নম্বরে পরে আছে 12 নম্বর। লয়েডসের পরে আমরা 12 নম্বরটা পড়ছি। 12 নম্বরটা হচ্ছে একটু ঝাপচা আসতেছে। 12 নম্বরটা হচ্ছে নৌ বিপদ কি? নৌ বিপদটা কি আমরা দেখে নিই। দেখো, নৌ বা সমুদ্র পথে চলাচলের সময় প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক যে সকল বিপদের সম্মুখীন হতে হয় তাকে আমরা নৌ বিপদ বলি। খুবই সহজ। নৌ বা সমুদ্র পথে জাহাজ চলাচলের সময় আমরা প্রাকৃতিক বা অপ্রাকৃতিক যে সমস্ত বিপদের সম্মুখীন হচ্ছি সেটাকে আমরা কি বলছি? নৌ বিপদ। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে বলছে যে সামগ্রিক ক্ষতি কী।
সামগ্রিক ক্ষতি। বিমাকৃত বিষয়বস্তু যদি সম্পূর্ণরূপে ক্ষতি হয়ে যায় সেটাকে আমরা বলছি সামগ্রিক ক্ষতি। ঠিক আছে। আচ্ছা, এরপরে 14 নম্বর দেখো, উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। বিমার বিষয়বস্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত না হয়ে যদি আইনগতভাবে তা বাস্তবিক কারণে সম্পূর্ণ ক্ষতি হিসেবে বিবেচনা করা হয় তখন তাকে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি বলে। উদাহরণ দিয়েছিলাম হয়তো সবার মনে আছে, যে ধরো জাহাজটা এইভাবে ডুবলো যে ওটার উত্তোলন ব্যয় আমার জাহাজ উঠালে যেটা অবশিষ্ট মূল্য হবে তার থেকে বেশি পড়ে যাচ্ছে, মানে আমার উদ্ধার সংক্রান্ত খরচ জাহাজের মূল্যমান থেকে বেশি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ইচ্ছাকৃতভাবে জাহাজটাকে আর না ওঠানোর পরিকল্পনা নিই। তো এই ধরনের সামগ্রিক ক্ষতিকে আমরা বলছি উদ্ধার সংক্রান্ত বা উদ্ধারযোগ্য ক্ষতি। এরপরে দেখো 15 নম্বর, সমুদ্রে পণ্য নিক্ষেপণ কী? সমুদ্রে পণ্য নিক্ষেপণ বা জেটিশন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মেয়েরা, আমি বারবারই বলেছি, পড়ানোর সময় বলছি, এখনও বলছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জেটিশনটা কি? জেটিশনটা হচ্ছে তোমার যখন আমাদেরকে কোনো বিপদের কারণে জাহাজকে হালকা করার জন্য যদি আমরা হচ্ছে তোমার জাহাজের পণ্য ইচ্ছাকৃতভাবে তোমার সমুদ্রে ফেলে দিই তখন সেটাকে আমরা বলছি জেটিশন। আচ্ছা, জেটিশনটা আমি এর আগেও অনেকবার বুঝিয়েছি, হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি বহনপত্র বা চালানি রসিদ কী? জাহাজের মাল বোঝাইয়ের পর জাহাজের কাপ্তান মালামালের বিবরণ সম্বলিত যে পত্র প্রদান করে তাকে বহনপত্র বা চালানি রসিদ বলে। এরপর দেখো চার্টার পার্টি কী? এটাও ইম্পর্টেন্ট। মালামাল বহনের জন্য পুরো জাহাজ বা জাহাজের অংশ বিশেষ ভাড়ার জন্য জাহাজ কোম্পানির সাথে যে লিখিত চুক্তি করা হয় তাকে হচ্ছে চার্টার পার্টি বলে। দেখো চার্টার পার্টি নামটা শুনতে আমাদের খুব আনকমন এবং মনে হচ্ছে খুবই কঠিন, আসলে ভেতরে পড়াটা কতটাই সোজা। ভেতরে মূল বিষয়টা হচ্ছে চার্টার পার্টি জাস্ট একটা লিখিত চুক্তি, এটা কিছুই না। এটা হচ্ছে লিখিত চুক্তি যেটা হচ্ছে তোমার মালামাল বহনের জন্য জাহাজ বা জাহাজের অংশবিশেষ ভাড়ার জন্য জাহাজ কোম্পানির সাথে যে লিখিত চুক্তি হয় সেটাকে আমরা কি বলছি? চার্টার পার্টি। তো দেখো এই 17টা জ্ঞানমূলক আমরা পড়লাম। এর মধ্যে তোমাদের যখন আমরা পড়েছি ম্যাক্সিমামই তোমাদের পড়া হয়ে গেছে পড়ার মধ্যেই, তারপরেও আমাদেরকে স্পেসিফিকভাবে আলাদা করে সবসময় জ্ঞানমূলক পড়তে হবে, কারণ আমরা প্রত্যেককেই জানি জ্ঞানের উত্তরটা আমরা উল্টাপাল্টা বা বানিয়ে লিখতে পারবো না। জ্ঞানের উত্তরটা আমাদেরকে হুবহু এক্সাক্ট মূল কথাটা, আমি বলছি না একদম তোমাদেরকে বইয়ের মতো হুবহু মুখস্থ লিখতে হবে, কিন্তু একদম মূল কথা যেটা বা মূল বক্তব্য যেটা সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। জ্ঞানের উত্তর অবশ্যই তোমার এক্সাক্ট হতে হবে, এখানে তুমি কোনো কিছু নিজের থেকে অ্যাড করতে পারবা না, বুঝে একদম এক্সাক্ট বা মূল বিষয়টাই তোমাকে লিখতে হবে। এটা তোমার কলেজের পরীক্ষার জন্য প্লাস হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য একই কথা প্রযোজ্য, যে জ্ঞানের উত্তরটা আমাদের সুন্দর সংক্ষিপ্ত হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি অনুধাবনে। অনুধাবন নিয়ে আমাদের প্রায় একটা জিনিস আমি দেখি, আমি যখন বোর্ডের খাতা দেখি তখনও, কলেজের খাতা দেখলে তখনও, এবং ক্লাস তোমাদের কলেজে আমি বলেছি যে তোমরা আসলে অনুধাবন পড়োই না, তোমাদের জ্ঞান আর অনুধাবনের মধ্যে কোনো তফাৎ থাকে না। জ্ঞানের উত্তরও তোমরা যা লেখো অনুধাবনের উত্তর তাই লেখো, বা অনুধাবনের বিষয়টা তোমরা বুঝতেই পারো না। আচ্ছা দেখো, অনুধাবনের ক্ষেত্রে অবশ্যই তোমাকে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে উত্তরটা লিখতে হবে 2টা প্যারায়, কিন্তু কোনো কোনো অনুধাবন প্রশ্নটা এরকম হয় যেটা 2টা প্যারায় লেখা সম্ভব না, সেটা আমরা একটা প্যারায় লিখবো। অনুধাবন আমরা প্রথমেই 2টা প্যারায় লিখবো, এবং প্রথম প্যারাটায় আমরা জ্ঞানের অংশটা লেখার পরে দ্বিতীয় প্যারাটায় সেই অংশটাকে আমরা স্পেলিং করবো, মানে আমি কী বুঝলাম জ্ঞান থেকে সেটাই আমি অনুধাবন, তাই না? তো আমরা শুধু জ্ঞান লিখে রেখে দিই, জ্ঞান রেখে দিই, আমরা জ্ঞানের উত্তরও 1 আশা করি এবং অনুধাবনের উত্তর আশা করি 2 নাম্বার পাবো। সেটা কি হবে? 2 নাম্বারের জন্য তোমার লেখাটা ঠিক 2 নাম্বার অনুযায়ী হতে হবে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা প্রত্যেকেই জ্ঞান পড়ার সাথে সাথে অনুধাবনটা পড়বা। তোমরা দেখবা যে বইয়ের পেছনে অনুধাবনগুলো কত সুন্দর করে লেখা আছে। তুমি যদি অ্যাটলিস্ট প্রতিটা চ্যাপ্টার থেকে 10টা করে অনুধাবন পড়ো তাহলে তুমি কিন্তু বুঝে যাবে যে তোমাকে কীভাবে লিখতে হবে, কারণ ঘুরে ফিরে একই জিনিস আসতেছে। আচ্ছা, তো অনেক কথা বললাম, মূল কথা হচ্ছে অনুধাবন আমাদেরকে পড়তে হবে। না পড়ে আমি জ্ঞানের উপরে বিশ্বাস করে যদি অনুধাবন লিখি তাহলে আমি সারা জীবনে 1 করে পাবো, কখনই আমি 2-এ 2 পাবো না। দেখো প্রথমেই আমাদেরকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে যে জাহাজ ও জাহাজস্থ পণ্যের ক্ষতি মোকাবেলার জন্য কোন ধরনের বিমা করা হয় বুঝিয়ে রাখো। অবশ্যই প্রথম উত্তরটা হবে তোমার কি? নৌ বিমা। এটাই তোমার জ্ঞানের উত্তর, তাই না?
তো এই নো বিমা জিনিসটা কি, আমরা পুরো চ্যাপ্টার নো বিমা নিয়ে আলোচনা করছি। তুমি কি এখান থেকে কয়েকটা লাইন লিখতে পারবে না? হ্যাঁ, অবশ্যই লিখবে, কিন্তু সেটা হতে হবে তোমার নো বিমা রিলেটেড। তাহলে প্রথম বিমা আমরা লিখব প্রথম প্যারাতে, যে জাহাজ ও জাহাজস্থ পণ্যের ক্ষতি মোকাবেলার জন্য যে বিমাটা করা হচ্ছে তার নাম হচ্ছে নো বিমা। এরপরে নো বিমার সংজ্ঞাটা আমরা দিব, সংজ্ঞা দিয়েই তারপর আমরা উত্তরটা শেষ করলেই আনাবো। যদি এভাবে আমরা লিখি তাহলে আমরা অবশ্যই 2-3 পাবো। আচ্ছা, এরপরে দেখা বলেছে যে নো বিমা বৈদেশিক বাণিজ্য গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, তো নো বিমা হচ্ছে, এখানে দেখো তোমাদের বইয়ে যে উত্তরটা দিয়েছে যে আনুপাতিক সাহায্য বলে, এখানে কিন্তু আনুপাতিক সাহায্যের কোনো বিষয় আসেনি, এটা আসলে ভুল করে চলে আসছে, এটা আমরা দিব না। তো হচ্ছে নো বিমা বৈদেশিক ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ কারণ আমরা নো বিমা গুরুত্ব করেছি। এইটাখানে কিন্তু তুমি যে 2টা প্যারা দেবে এরকম বিষয় না। যেমন এই প্রশ্নটা কিন্তু তুমি একটা প্যারাতেই লিখতে পারো, বা উপরে নো বিমার সংজ্ঞাটা দিয়ে পয়েন্ট আকারে 1-2-3 করে, যেমন ধরো যেহেতু বিদেশে প্রচুর পণ্য আমাদেরকে আনা নেওয়া করতে হয়, বা আমাদের পুরো আমদানি রপ্তানি বাণিজ্যটাই হচ্ছে আমার নৌপথ নির্ভর। তো এই কারণে নৌপথের যে সমস্ত ঝুঁকি, এই সমস্ত ঝুঁকি মোকাবেলার জন্য আমাদেরকে অবশ্যই নো বিমা করতে হবে, এবং আমাদের নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে গেলে অবশ্যই নো বিমার একটা গুরুত্ব আছে। তো সুন্দর করে এভাবে আমরা মার্ক করে স্টার দিয়ে 2-3টা বিষয় আনতে পারি, বা একই সাথে আমরা প্যারা করে উত্তরটা লিখতে পারি। এরপরে দেখো, বিমাকৃত সম্পদের বৈধতা নো বিমা চুক্তি কোন ধরনের সত্য ব্যাখ্যা করো। ব্যক্ত সত্য। তো ব্যক্ত সত্য লিখার পরে শুধুমাত্র ব্যক্ত সত্য এরকম বইয়ের মধ্যে লিখবা না, কিন্তু তোমরা লিখবা যে বিমাকৃত সম্পদের বৈধতা নো বিমা চুক্তির ব্যক্ত সত্য। মেয়েরা কথা বুঝতে পেরেছো? মানে এই প্রশ্নের লাইনটা লিখে নিবা, বিমাকৃত সম্পদের বৈধতা নো বিমা চুক্তির ব্যক্ত সত্য, তারপরে ব্যক্ত সত্য কী সেটা তুমি এক্সপ্লেন করবা, ঠিক আছে? এরপরে দেখো, যাত্রার বৈধতা কোন ধরনের সত্য। উত্তর হবে যাত্রার বৈধতা অব্যক্ত সত্য। অব্যক্ত সত্য কি সেটাও আমরা সবাই জেনে ফেলেছি, খুবই সোজা। আমরা জাস্ট গত একদিন আগে এটা পড়েছি, তো সবার হয়তো মনে আছে, যেটা আমাদেরকে লিখিত থাকবে না কিন্তু আইন অনুযায়ী আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, সেটাকে আমরা বলছি অব্যক্ত সত্য। এরপরে দেখো বলেছে 5 নাম্বারটা, কোন ধরনের নৌ পত্রে আংশিক ক্ষতি সমন্বিত আনুপাতিক ক্ষতি বের করে বিমান পরিমাণ নির্ধারণ করা হয়। মূল্যায়িত বিমাপত্রে, এইটাও আমরা জানি যে মূল্যায়িত বিমাপত্রে আমার আংশিক ক্ষতি সমন্বিত উপর বের করা হবে। তারপরে আমরা মূল্যায়িত বিমাপত্রটা কী সেটা আমরা সুন্দর করে লিখে আমি সূত্রটা দিয়ে দেবো। অবশ্যই এরকম প্রেজেন্টেশন পেলে আমরা 2-2 দিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখা বলেছে যে জাহাজ ব্যবসায়ীদের জন্য ভাসমান নো বিমাপত্র অধিক উপযোগী কেন। আচ্ছা, যখন একই মালিকের অনেকগুলো জাহাজ থাকে, আসলে তার জন্য একত্রে একটা বিমাপত্রের আওতায় সবগুলো জাহাজের বিমা করাটাই সুবিধাজনক, তাই না? এবং সেটাকে আমরা কী বলছি, ভাসমান, কারণ তাকে বারবার কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি বা ঝামেলা করতে হচ্ছে না। এজন্য জাহাজ ব্যবসায়ীদের জন্য আসলেই নো বিমাপত্র বা ভাসমান নো বিমাপত্রটা অধিক উপযোগী। দেখো বলেছে সামুদ্রিক ঝড় কোন ধরনের বিপদ, বুঝিয়ে রাখো। প্রশ্নটা খুবই সুন্দর, দেখে আমরা বুঝতে পারছি এটা প্রাকৃতিক নৌ বিপদ। তাই বুঝতেই পারছো এটা কীভাবে বুঝিয়ে নেবে, খুবই সোজা, শুধুমাত্র মনে রাখবে আমি 2টা প্যারাতে দিব। আচ্ছা, জলদস্যু কোন ধরনের বিপদ, বুঝিয়ে লেখো। নৈতিক বা মানব সৃষ্টি, এটাও আশা করি সবাই লিখতে পারবে। জাহাজ ডুবে নিখোঁজ হলে তা কোন ধরনের সামগ্রিক ক্ষতি। জাহাজ ডুবে সম্পূর্ণ নিখোঁজ হয়ে গেছে, অবশ্যই প্রকৃত সামগ্রিক ক্ষতি, মানে আমি আর কোনোভাবেই আমার জাহাজটাকে উদ্ধার করতে পারছি না, নিখোঁজ হয়ে গেছে, সেটা আমার প্রকৃত সামগ্রিক ক্ষতি। 2টা প্যারা উত্তরটা হবে। জ্যাটিসনের ফলে কোন ধরনের সামুদ্রিক ক্ষতিগ্রস্ত হয় ব্যাখ্যা করো। জ্যাটিসন হচ্ছে আংশিক সামুদ্রিক ক্ষতি, মানে যখন আমরা জাহাজটাকে হালকা করার জন্য কিছু পণ্য বা পণ্য সামগ্রী আমরা সমুদ্রতে ফেলে দিই, তখন সেটাকে আমরা জ্যাটিসন বলছি। আমরা সব ফেলে দিচ্ছি না বা পুরো জাহাজটা ধ্বংস করছি না, এই জন্য জ্যাটিসনের ফলে আমাদের আংশিক ক্ষতি উদ্ভব হচ্ছে। 11 নম্বর প্রশ্ন দেখো, সাধারণ আংশিক ক্ষতিতে বিমা দাবি নির্ণয় করা কষ্টকর কেন। আচ্ছা, তো সাধারণ আংশিক ক্ষতিতে আসলে তোমার স্বার্থ রক্ষার জন্য স্বেচ্ছা এবং ইচ্ছাকৃতভাবে ত্যাগ স্বীকার করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে যে কোন বিষয় ইচ্ছা করে ত্যাগ স্বীকার করা হলো, আসলে প্রকৃতপক্ষে তা করা উচিত ছিল কি না, এটা নির্ধারণ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা কিন্তু সত্যিই কী হয়, কষ্টকর হয়ে যায়। এই জন্য সাধারণ আংশিক ক্ষতিতে বিমা দাবি নির্ণয় করা কষ্টকর। আচ্ছা,
এরপরে দেখো, সমুদ্র পণ্য নিক্ষেপণ কেন করা হয় বা সমুদ্রে পণ্য নিক্ষেপণ বলতে কী বোঝায় একটু আগে বলে আসলাম। জেটিসন আর সমুদ্রে পণ্য নিক্ষেপণ একই কথা, শুধু জেটিসন ইংরেজি শব্দ, এটা বাংলা শব্দ। তাহলে দেখো, এই হলো তোমাদের 12টি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন আর 17টি হচ্ছে জ্ঞানমূলক। মেয়েরা প্রত্যেকেই খুব ভালো করে এই 12টি এবং 17টি প্রশ্ন পড়বে, দেখবে তোমার অটোমেটিকলি তোমার জ্ঞান অনুধাবন করলে তোমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার উত্তর তুমি খুব সুন্দর করে লিখতে পারবে এবং যে কোনো সৃজনশীলই তুমি ধরতে পারবে। তো আশা করি তোমরা আজকে ক্লাসটি সুন্দরভাবে বাসায় মনোযোগ দেবে এবং সবাই এই প্রশ্নগুলো পড়ে নেবে। আমাদের কিন্তু ঈদের পরে ইনশাল্লাহ কলেজ খুলবে এবং পরীক্ষা, তো সবাই মনোযোগ দিয়ে এই অংশগুলো পড়বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।